নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। 1947 সাল 20শে জুন এই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে আজ তো যোগ দিবস, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যোগা ডে। এই প্রসঙ্গে আমি এর আগেও অনেকবার ভিডিও করেছি। এর পরের আমার এই ভিডিও স্কিপ করবেন না, পরে ভিডিওগুলো দেখবেন। এর সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, একজন আশুতোষ, বাংলার বাপ আশুতোষ মুখোপাধ্যায়ের যোগ্য সন্তান, ভারতের প্রবাদ প্রতিম মহাপুরুষ বলা যেতে পারে, জননেতা বলা যেতে পারে, যিনি জনসংঘ তৈরি করেছিলেন। মহাভারত এই যুব সম্মেলন, যে দলটার একটা নাম ছিল যে হিন্দু মহাসভা। এই হিন্দু মহাসভা থেকে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করেছিলেন জনসংঘ। আর এই জনসংঘ থেকে সৃষ্টি হয় আজকের ভারতীয় জনতা পার্টি। এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি যে ভারত বিদ্বেষী প্রচুর আপনি হিন্দু থেকে শুরু করে, মুসলিম থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আপনি পাবেন। খ্রিস্টান জন্য বা পাঞ্জাবি, এদেরকে আপনি হয়তো পাবেন না, কিন্তু এই 2-3টে ধর্মের লোক আছে, এখনও আছে। কি করে দেশটাকে পাকিস্তান হাতে তুলে দেওয়া যায়, চীনের হাতে তুলে দেওয়া যায়, এরকম অনেক ভারতবাসী আছে এখন, যারা দেশ বিরোধী, দেশদ্রোহী। রাজনৈতিক দলও আছে, তাদের নেতা নেত্রীরাও আছে। শুনতে খারাপ লাগলেও এটা 100% বা 150% ট্রু, সত্য কথা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অথবা নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশ বরেণ্য দুই নেতা, যারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন, যারা দেশের জন্য সর্বত্যাগ করেছিলেন, তাদেরকে কি করে হেয় করা যায়, তাদেরকে কি করে পেছনের সারিতে ফেলে দিয়ে তথাকথিত স্বঘোষিত কিছু দেশবিরোধী রাজনৈতিক দলের কিছু পেটুয়া নেতা বা নেত্রীরা নিজেদেরকে জারি করতে, আমরা ভারতবাসী, আমরা দেশের স্বাধীনতা সংগ্রামে আমাদের অবদান আছে। কেউ জেল খাটেনি, যেমন কমিউনিস্ট পার্টি। এর জন্মটা আমাদের ভারতবর্ষের নয়, লেনিনবাদ মার্কবাক্স, রাশিয়া এবং চীন থেকে উৎপত্তি। এটা আমাদের দেশের জাতীয়তাবাদের বোধটা কোথা থেকে পাবে, জাগবে কোথা থেকে? তবু ওই দলটা যদিও একদম নিশ্চিহ্ন হয়ে গেছে, তবু এখন টিম করে জ্বলছে। এখনও হাজার হাজার লোক আছে, ডাকলে এই দলগুলোর পিছনে মানুষ যায়। জিজ্ঞেস করুন মার্ক্সবাদের নিয়ম কানুন কী, মাও সেতুংয়ের আদর্শ কী, লেনিনের আদর্শ কী, বলতে পারবে না, পড়েনি। এগুলো হচ্ছে পেটুয়া শ্রেণীর লোক। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এবং নেতাজি সুভাষচন্দ্র মুখোপাধ্যায়কে যতটুকু সম্ভব, যারা দেশের জন্য এত করেছেন, পূর্বতন কেন্দ্রীয় সরকার বা আগে যেসব সরকার ছিল কংগ্রেস থেকে শুরু করে, তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। তাদের মূর্তি, তাদের জীবনী যাতে কেউ জানতে না পারে, চেষ্টা করা হয়েছে, রোখা হয়েছে। পশ্চিমবঙ্গ দিবসটাকে একটা উল্টোপাল্টা দিন হিসেবে ঘোষণা করার চেষ্টা করেছিল একটা দুর্নীতি তোলাবাজ দল, তৃণমূল কংগ্রেস। পূর্বতন পশ্চিমবঙ্গ সরকারে ছিল, এখন নিশ্চিহ্ন হয়ে গেছে, ইতিহাস ক্ষমা করে না। তারকেশ্বরে 1947 সালে 20শে জুন, না 20শে জুনটা পরের কথা, 20শে জুনটা পশ্চিমবঙ্গ তৎকালীন বিধানসভায় রেজুলেশন পাস হয়েছিল।
1947 সালে 4 জুন থেকে 6 জুন, মানে 4 জুন থেকে 4 জুন থেকে 6 জুন, এই দুটো দিন একটা হিন্দু মহাসভা সম্মেলন হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর। এবং সেখানে একটা রেজুলেশন পাস করা হয়েছিল, রেজুলেশন নেওয়া হয়েছিল যে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ থাকবে, পশ্চিমবঙ্গ রাজ্যটা থাকবে। ভারতটা ভাগ হয়েছিল তো আপনারা জানেন, জওহরলাল নেহরুর সময়। আইয়ুব খান জোর করে পাকিস্তানটা এবং জম্মু কাশ্মীরের পাক অধিকৃত কাশ্মীরটা এখনও আছে পাকিস্তানের অধীনে। এগুলো আজ পর্যন্ত ভারত উদ্ধার করতে পারেনি, পাকিস্তান তো ধ্বংস হয়েই যাচ্ছে। দেশভাগ হয়েছিল জওহরলাল নেহরু তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী থাকার সময়। আর পশ্চিমবঙ্গ রাজ্যটাকে পাকিস্তানের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন প্রথম যেটা ভারত বিদ্বেষী দল মুসলিম লীগ। তখন জ্যোতি বসু ছিলেন। জ্যোতি বসু তো আর একদম নিচু স্তর থেকে উঠে আসেননি, যে বড় লোকের ছেলে, কোলে করে এসে তিনি নেতা হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, অর্থশালী বিত্তশালী পরিবারের ছেলে। পোস্টার মারতে হয়নি তাকে। আর যাই হয় আমাদের দেশে, সেই কমিউনিস্ট পার্টি তাকে মানে একদম জননেতা বানিয়ে ফেলে, মুখ্যমন্ত্রী বানিয়ে ফেলেছিলেন। যাই হোক, সেগুলো অন্য প্রসঙ্গ। জ্যোতি বসুর অবদান সম্বন্ধে আমার কোনো ইন্টারেস্টও নেই। অবদান থাকলেও তো আমি ইন্টারেস্ট দেখাবো, আমার কোনো ইন্টারেস্ট নেই। যেসব জননেতা নিজের জীবনকে বাজিয়ে রেখে দেশের জন্য, দেশমাতার, ভারতমাতার জন্য লড়াই করেছেন, স্বাধীনতা এনেছেন, বাঙালি হিন্দু সমাজের জন্য লড়াই করেছেন, তাদের জীবনী সম্বন্ধে আমারও অনেক জানার ইচ্ছে আছে, আরও হাজার হাজার লক্ষ লক্ষ ভারতবাসীর মতো। সেই দুদিন 4 জুন থেকে 6 জুন তারকেশ্বরের যে একটা মহাসম্মেলন হয়েছিল, হিন্দু মহাসম্মেলন, সেখানে একটা রেজুলেশন না হয়েছিল যে পশ্চিমবঙ্গের রাজ্যটা ভারতের মধ্যে থাকবে, পাকিস্তানে যাবে না। আর এই পাকিস্তানে ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন মুসলিম লীগ দলটা, আরও কিছু দল আছে, এর মধ্যে কমিউনিস্টও আছে। আর কংগ্রেস সেই সময় চুপচাপই ছিল, খুব একটা আগ্রহ দেখায়নি যে সেটা পশ্চিমবঙ্গ পূর্ব পাকিস্তানে যাবে না যাবে না। এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, সেই বিতর্কের মধ্যে আমি যাব না। তবে একমাত্র লড়াই করেছিলেন বাঘের বাচ্চা, তারই সন্তান, আরেক বাঘের বাচ্চা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি বলেছিলেন, না, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে থাকবে, পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে না। পাকিস্তানটা তো 1947 সালের আগে ভারতের মধ্যেই ছিল। সেখানে নিজেদের স্বার্থ বিকিয়ে আইয়ুব খানের সঙ্গে দোস্তি করে পাকিস্তান ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব পাকিস্তান তৈরি হয়। আর সেই পাকিস্তান আজও পর্যন্ত ক্যান্সারের মতো ভারতের সঙ্গে শত্রুতা করে যাচ্ছে। পাক অধিকৃত কাশ্মীর গোলাগুলি চলছে, পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের অধীনে থাকতে চাইছে না। সেখানকার জনগণ বলছে, আমরা ভারতের সঙ্গে থাকতে চাই। আজও পর্যন্ত ভারত সেই জায়গাটা, পাক অধিকৃত কাশ্মীরটা দখলমুক্ত করতে পারেনি। উপরন্তু পাকিস্তান চেষ্টা চালিয়ে যাচ্ছে যে অর্ধেক কাশ্মীরটা আছে রাজ্যটা এখন, সেটাও দখল করে দিতে। এবং তাকে সেখানেও সাপোর্ট দিচ্ছে ওই যে বললাম আপনাকে আমি, দেশদ্রোহী কিছু রাজনৈতিক দল, তাদের নেতা নেত্রীরা, তাদের সমর্থকরা। শুনতে খারাপ লাগবে। এবং পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার অন্য একটি দিনে এই পশ্চিমবঙ্গ দিবসটা পালন করতে চেয়েছিল, পালন করেও ছিল। আজ বিজেপি সরকার আসতে সেটা বদল হয়ে হলো, যেদিন ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যটা থাকবে, সেই দিন
এই যে রেজুলেশন পাস হয়েছিল, এবং সেটা হয়েছিল 4 জুন থেকে 6 জুন 1947। 1947 সালের 20 জুন ওই রেজুলেশনটা পাস করানো হয়েছিল একমাত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের করিশ্মায়। তার বিরুদ্ধে ছিল মুসলিম লীগ সহ, কমিউনিস্ট দল সহ আরও কিছু কংগ্রেসও ছিল সেখানে, কিন্তু তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্যক্তিত্বের কাছে হার মেনেছিল, মানে চায়নি, বাধ্য হয়েছিল। 55-21 ভোটে 20 জুন 1947 সালে এই রেজুলেশন পাস হয় পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে থাকবে, আর এর 150% কৃতিত্ব, ক্রেডিট উইল গো টু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার মূর্তি তৈরি করতে বাধা দিয়েছে। আরে আমাদের দেশের জন্মেছেন, দেশের নেতা, এদের মূর্তি থাকবে তো লেনিনের মূর্তি কেন থাকবে? আদার্স বিদেশি নেতাদের মূর্তি কেন আমাদের দেশে থাকবে? তারা আমাদের দেশে কি উপকার করেছে? এই যে বললাম, ইংরেজ আমলে আমাদের কিছু পেটুয়া লোক ছিল দেশদ্রোহী, যার ফলে মণিপুর মিজোরাম পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ এসেও ভারত স্বাধীনতা সেই সময় অর্জন করতে পারেনি। যেমন আজাদ হিন্দ ফৌজের সঙ্গে নেতাজির জননেতা, জনবরেণ্য, দেশপ্রেমিক, সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সমার্থকভাবে জড়িত, ঠিক তেমনি পশ্চিমবঙ্গ দিবসটাও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামটাও সমার্থকভাবে জড়িত। এগুলো এইবার প্রজন্মে জানা উচিত। জানতে দেওয়া হয়নি। পূর্বতন দেশবিরোধী মনোভাব সম্পন্ন কিছু রাজনৈতিক দল সিলেবাসে আনেনি। এইবার পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিষয়ে, জীবনী বিষয়ে চর্চা হোক, সিলেবাস অন্তর্ভুক্ত হোক তার জীবনী। আমরাও তো অনেকে জানি না, আমাদের প্রজন্ম অনেক কিছুই জানে না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান কী। 55-21 ভোটে জিতে পশ্চিমবঙ্গ রাজ্য ভারতবর্ষে থাকবে, সেটা আইনটা পাস হয়েছিল 1947 সালের 20 জুন। আর সেই 20 জুনটাকেই করা হলো পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হবে। আরেকটা জিনিস ডিসিশন নেওয়া হলো, 125 ফুট কলকাতায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি, স্ট্যাচু, পূর্ণাবয়ব, একদম পা থেকে মাথা পর্যন্ত মূর্তি বা স্ট্যাচু তৈরি করা হবে। সুখের খবর, হৃদয়গ্রাহক খবর, ভালো খবর আমাদের জন্য। এই পশ্চিমবঙ্গ দিবসটা ইতিহাস হচ্ছে এইটা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসের সৃষ্টি হওয়ার যে ইতিহাস, সেটা সমার্থকভাবে একদম জড়িত। যেরকম আজাদ হিন্দ ফৌজ বাহিনীর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সমার্থক। এই জন্য আমি এই ভিডিওটা করলাম। এই পরে আমার এই ভিডিওর সঙ্গে আপনারা দেখবেন, স্কিপ করবেন না। পশ্চিমবঙ্গ দিবসের জন্য কি কি লড়াই করতে হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, যে পশ্চিমবঙ্গ রাজ্যটা ভারতের মধ্যে থাকবে, সেই দিন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যটা সৃষ্টি হয়েছিল, কীভাবে বাধা এসেছিল পশ্চিমবঙ্গ রাজ্যটা। পশ্চিমবঙ্গ যদি সৃষ্টি হয় তবেই তুমি আগামী দিনে তোমার সংস্কৃতি নিয়ে, তোমার ঐতিহ্য নিয়ে, তোমার পরম্পরা নিয়ে বাঁচতে পারবে। না যদি হয় তাহলে নোয়াখালীর মেয়েদের যে দশা হয়েছে, তোমার বাড়ির মেয়েদেরও সেই দশা হবে। এবং নোয়াখালী হওয়ার পরেই এই দাবিটা করেছিলেন শ্যামাপ্রসাদ। যারা বড় বড় কথা বলেন নারী স্বাধীনতার বিরুদ্ধে, তারা নারী স্বাধীনতার কি করেছিলেন? পুরীর জগন্নাথ দেবের শঙ্করাচার্য, পুরীর মন্দিরের শঙ্করাচার্যের কাছে গিয়ে শ্যামাপ্রসাদ রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রমকে একত্রিত করে বলেছিলেন, নোয়াখালীতে যে ধর্ষিতা মেয়েরা, অত্যাচারিতা মেয়েরা, তাদের প্রত্যেককে সমাজে, প্রত্যেককে ঘরে ফিরিয়ে নিতে হবে সম্মান দিয়ে। শ্যামাপ্রসাদের চেয়ে প্রগতিশীল, শ্যামাপ্রসাদের চেয়ে
সব বাঙালির দুঃখে চোখের জল ফেলা। আপনি ভাবুন তো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তো বাড়ি ছিল বলাগড়ের জিরাটে। নিরন্ন ঘর ভিটেমাটি হারা বাঙালদের জন্য ওনার কান্নার কি দরকার ছিল? কিন্তু আজকে কাঁধে কাঁধ মিলিয়ে মেঘনাথ সাহা কোনো বামপন্থী ছিলেন, মেঘনাথ সাহা কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতিবিদ ছিলেন না। মেঘনাথ সাহার সঙ্গে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ নিজের মন্ত্রিত্ব উপভোগ করতে পারতেন, কিন্তু যখন হলো মন্ত্রিত্ব উপভোগ করতে পারতেন। তিনি মন্ত্রিত্ব ত্যাগ করে তিনি পূর্ববঙ্গের উদ্বাস্তুর জন্য একজন ঘটি মায়ের সন্তান শ্যামাপ্রসাদ তার জীবন উৎসর্গ করেছেন। আমাদের তারপরে বলতে লজ্জা লাগে না? গলা কেঁপে যায় না? এদের আমি অবাক হয়ে যাই, আমার চোখে জল চলে আসে। সেই শিখাটা, সেই জ্বালিয়েছিল আগুনটা 57 জনের মধ্যে ওই লোকটা, তাই সে লিডার। আজকে যখন আর্জেন্টিনা টিম নামে মাঠে, সবাই মেসি মেসি বলে চেঁচায়, কারণ মেসি আর আর্জেন্টিনা এক হয়ে যায়। তেমনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আর পশ্চিমবঙ্গ এক হয়ে গেছিল। আমি জানি না যে এই তথ্য শোনার পর বা এই সত্যিটা জানার পর আর কত মিথ্যে, আর কত বিচারিতা দিয়ে এই একটা অংশ চিরকাল সমাজকে ভেতর থেকে ঘুম পোকার মতো খেয়ে যাবে আর কতদিন। আমি জাস্ট ঝড়ের মতো কয়েকটা পয়েন্ট দেখাবো, আমার টিমকে বলবো পয়েন্টগুলো স্ক্রিনে চালাতে অবিলম্বে। কিরকম বিচারিতা ছিল এই কমিউনিস্টদের শুরু থেকে দেখুন। যারা বলছেন যে ভোট দিয়েছিল সবাই, না, একজন বলেছিল বলে, একজন বুঝিয়েছিল বলে, একজন নেতৃত্ব দিয়েছিল বলে তাই বাকিরা বুঝেছিলেন। কমিউনিস্টদের বিচারিতা কোথা থেকে শুরু করব? প্রথম বিচারিতা, জিন্নার দ্বিজাতি তত্ত্বকে সমর্থন। কেন করেছিল জিন্নার দ্বিজাতি তত্ত্বকে সমর্থন? কেন মেনে নিয়েছিল হিন্দুদের জন্য কোনো দেশ থাকবে না, অথচ বাকি মুসলিমদের জন্য একটা আলাদা দেশ? একসঙ্গে তো গোটা দেশ স্বাধীনতার লড়াই করেছিল, স্লোগান ছিল। এই স্লোগান দিয়েছে সেই সময় কমিউনিস্ট নেতারা, পাকিস্তান মানতে হবে তবে ভারত স্বাধীন হবে। কেন জিন্নার দ্বিজাতি তত্ত্বকে সমর্থন করেছিল সেই সময়? কেন পাকিস্তান তৈরিতে সমর্থন করেছিল সেই সময়? কেন তারা বলতে পারেননি, প্রোটেস্ট করতে পারেননি তারা? কেন তারা সেগুলোকে সাপোর্ট করে গিয়েছিল সেই সময়তে? কেন পূর্ব পাকিস্তানকে সমর্থন করাচ্ছে? বেশ, পাকিস্তান হচ্ছে মুসলিমদের জন্য দেশ, কিন্তু পূর্ব পাকিস্তান, বাংলাকে পাকিস্তান বানানোর এই ছকটা মোহাম্মদ আলী জিন্নাহ যাকে সাপোর্ট করেছিল সোহরাওয়ার্দী, তাকে কেন সাপোর্ট করেছিল কমিউনিস্টরা? কেন সেই সময় প্রথমেই গোড়াতেই এটাকে ধ্বংস করে দেয়নি? তাহলে তো শ্যামাপ্রসাদ মুখার্জিকে দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে প্রত্যেককে বোঝাতে হতো না। নোয়াখালীর দাঙ্গার পর প্রত্যেককে বলতে হতো না যে গোটা বাংলাকে পাকিস্তান বানিও না, পুরো পাকিস্তান বানিও না, ফিরে এসো, হিন্দুদের হোমল্যান্ড তৈরি করো, পশ্চিমবঙ্গ তৈরি করো। আজ বড় বড় কথা ইতিহাস না জেনে পূর্ব পাকিস্তান, জেলা যা হিন্দু অধ্যুষিত, খুলনা, যশোর, শ্রীহট্ট, সেগুলোকে পাকিস্তান। আমি আসছি পূর্ব পাকিস্তানকে সমর্থন। সেকেন্ড, তারপর সোহরাওয়ার্দীকে নীরব সমর্থন। সোহরাওয়ার্দী যা বলছে তাই করছে, তারপর ডাইরেক্ট অ্যাকশন ডে হওয়ার পর তখন বুঝতে পারছে যে জল ওখানে অনেক উপর দিয়ে গড়িয়ে গেছে। কিন্তু তখন ধর্মতলায় সোহরাওয়ার্দীর একের পর এক যেগুলো কর্মসূচি ছিল সেগুলোকে সাপোর্ট করে খুব জ্যোতি বসুর মতো নেতারা তার সঙ্গে ছিলেন, তার পাশে হেঁটেছিলেন। কেন? 5, যেটা কিছুক্ষণ আগে বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলছিলেন, এত কিছুর পরেও পশ্চিমবঙ্গের দাবিতে ভোট হয়ে গেল, তারপরেও হিন্দু অধ্যুষিত বেশ কিছু জেলা, যার মধ্যে যশোর ছিল, চট্টগ্রাম ছিল, শ্রীহট্ট ছিল, সেগুলোকে পশ্চিমবঙ্গের মধ্যে রাখা হলো না, সেগুলোকে ভারতের মধ্যে রাখা হলো না বলা ভালো, সেগুলোকে জোর করে পাকিস্তান বানিয়ে দেওয়া হলো। আজকে সেখানে গিয়ে কি পার্সেন্টেজে হিন্দু আছে নিজেরা গিয়ে দেখুন। জোর করে তারপরও করা হয়েছে। এরা ক্রেডিট চাইছে, এরা বলছেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ক্রেডিট নেই, আমাদের ক্রেডিট। যারা শুরু থেকে জিন্নাহকে সাপোর্ট করেছে, সোহরাওয়ার্দীকে সাপোর্ট করেছে, পাকিস্তানকে সাপোর্ট করেছে, পূর্ব পাকিস্তান বানানোকে সাপোর্ট করেছে, 5টা জেলা হিন্দু অধ্যুষিত তাদেরকে পূর্ব পাকিস্তান বানিয়ে ছেড়েছে, তারা বলছে যে আমাদের ক্রেডিট দরকার। উত্তরগুলো দেবেন, কারণ এরা ইতিহাস পড়ায়নি, এরা ভুল ইতিহাস পড়িয়েছে, আসল ঘটনা চেপেছে, আর এখন বিপদ বুঝে নতুন তত্ত্ব গল্প কথা তৈরি করছে। আরেকটা মুখোশ খুলে দিয়ে আজ চলুন হীরেন মুখোপাধ্যায় আজকে তার কথাটা শোনাই। কে হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়? কে হীরেন্দ্রনাথ মুখার্জি? তিনি কমিউনিস্ট পার্টির প্রাক্তন সাংসদ, অনেক পুরনো, তখন সাদা কালো টিভি ছিল সেই সময় দূরদর্শনে, তারপরে তো রঙিন হয়েছে, সম্ভবত রঙিন যখন সদ্য হয়েছে সেই সময়তে একটা সাক্ষাৎকারে কমিউনিস্ট পার্টির প্রাক্তন সাংসদ হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন সেই সাক্ষাৎকারে যে নাগরিক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারে একজন দৃঢ় সমর্থক
ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার উদার চিন্তা ভাবনা, বৌদ্ধিক সততা, গণতন্ত্রের প্রতি অটল বিশ্বাস তাকে সাধারণ রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে নিয়ে গিয়েছিল। এটা আমার কথা নয়, এটা কমিউনিস্ট একজন প্রাক্তন সাংসদের কথা। শুনুন, আর্কাইভ করে রাখবেন পরে। Shyama Mukherjee had certain difficulties, certain differences with the Prime Minister, Jawaharlal Nehru, particularly over the question of assistance, adequate relief, and so on and so forth to the refugees who were coming after independence in a stream that never ended, a stream of refugees from East Bengal. And Shyama Mukherjee took up their cause, and they found it impossible to continue as a member of the cabinet, which was run by the Congress and under the leadership of Jawaharlal Nehru. So Shyama Mukherjee also resigned as a member of the government of India. And insofar as parliamentary functioning was concerned, his performance was superb. There is no doubt about his having been one of the outstanding parliamentarians that our country has had in history. It is only a very small part of his character and his career. It was a man who had given his all to the country. His talents were variegated, and as a public figure, as well as a leader of public opinion, not only in Bengal. আমার মনে হয় আর কিছু বলার থাকে না, এখানে আলোচনা শেষ করে দেওয়া উচিত। পাতি বাংলা একটা কথা আছে, মুখে ঝামা ঘষে দেওয়া, মনে হয় সেটা তার জন্য এখানে হাসছেন। আমি ঝট করে চলে যাই রাকেশের কাছে। রাকেশ, সময় খুব অল্প আজকে। আমার একটাই প্রশ্ন, যে এই বর্তমান প্রজন্মের যারা নিজেদের দল জানে না, নিজেদের ব্যাকগ্রাউন্ড ইতিহাস জানে না, নিজেদের নেতারা একসময় কি বলে গেছেন শ্যামাপ্রসাদ বোঝানো সম্ভব হয়, যারা জেগে ঘুমোয় তাদেরকে আর জাগানো যায়? খুব সংক্ষেপে রাকেশ। অশিক্ষিত বাংলাদেশ সম্পর্কে যত কম বলা হয় ততই মঙ্গল, কারণ এদের সম্পর্কে বললে আবার মুগ্ধ হয় গঙ্গা জল দিয়ে। এরা আজকে বলছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি কেবলমাত্র একটি ভোট দিয়ে পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন। এরা জানে না যে সেই সময় ৩রা মার্চ ১৯৪৭ সালে ৭৪ জন আইনসভার নির্বাচিত সদস্যের একটি স্বাক্ষর সম্বলিত চিঠি কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছিল দিল্লিতে, যে যুক্তবঙ্গ তৈরি করা হোক। এই ইতিহাসটা তারা জানে না। তারা এটা জানে না যে তারপরে ২রা মে ১৯৪৭ আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মাউন্ট ব্যাটেনকে চিঠি লিখছেন, এবং সেই চিঠির মধ্যে তিনি বাংলার আয়তন থেকে শুরু করে, জনগণ থেকে শুরু করে, জনবিন্যাস থেকে শুরু করে, বিগত ১০ বছরের সাম্প্রদায়িক সুশাসন, শৃঙ্খল শাসন ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু ডেটা সহকারে দিয়ে লিখছেন। ৪টি যুক্তি কারণ দেখাচ্ছেন যে কি কারণে বাংলা ভাগ আবশ্যক, এবং তিনি এই কথা বলছেন যে আমরা চাই না ভারত থাকবো, কিন্তু তা সত্ত্বেও তিনি বলছেন যে ভারত ভাগ যদি হয় তাহলে বাংলা ভাগ তো দরকারই। ভারতবর্ষ যদি বিভাজিত নাও হয় তাহলেও বাংলা হিন্দু বাঙালির জন্য একটা আলাদা হোমল্যান্ড দরকার। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি সেই ব্যক্তি যার নেতৃত্বে এই বামেরা মেজর জেনারেল অনিল চন্দ্র চ্যাটার্জির নাম জানে না, কারণ তিনি ছিলেন যখন নেতাজি ভারতবর্ষকে স্বাধীন মানে মণিপুরের একটা অন্তত সাধন করলেন, সেখানকার তিনি প্রথম গভর্নর জেনারেল ছিলেন। মেজর জেনারেল এগুলো জানি না যেগুলো কিভাবে বোঝানো যায়, কারণ এগুলো সবই তারা জানে কিন্তু আসলে বলতে চায় না। যাদের সবই হয়ে গেছে মিথ্যে বলে ইতিহাসকে বিকৃত করা, তাদেরকে আর কত বোঝানো যাবে? এখন মূর্তি নিয়েও সমস্যা। শো শেষ করে জানিয়ে রাখি, এত সমস্যা হলেও কিচ্ছু করার নেই। পশ্চিমবঙ্গ দিবসে বিশাল ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে জিরাতে মিউজিয়াম হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখার্জির নামে লাইব্রেরিরও ঘোষণা করা হয়েছে। কলকাতাতেই শ্যামাপ্রসাদের মূর্তি হবে ঘোষণা করলেন আজকে শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদের মূর্তি হবে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। আজ এখান থেকে শেষ করছি, ঘটনা থেকে সঙ্গে থাকুন।